এটা আমার বাবা। ও আচ্ছা, তো কতদিনকার আগেকার ছবি হতে পারে? অনেক অনেক, এটা 20-25 বছর আগে। এই যে আমার দাদা, মানে বাবার বাবা। ইনি কি প্রধান জমিদার বলতে পারি না, ওনার বাবা ছিল, তার বাবা ছিল, ওনার নাম হলো হরিপদ রায়, ওনার বাবার নাম ছিল রাজেন্দ্র রায়, রাজেন্দ্র রায়ের বাবার নাম ছিল আনন্দ রায়। এরকম বংশক্রমে আমি 4-5 জনকে বলতে পারি। এটা ওনার স্ত্রী ছিল, ওই সর্বশেষ যখন মৃত্যুর আগে কতক্ষণ আগে আমি এটা করেছি। এটা মৃত্যুর আগ মুহূর্তে। এই যে ওনার অরিজিনাল ছবি হলো এটা, ওনার স্ত্রী, আমার দাদা আর দাদি। আচ্ছা আচ্ছা, এই পাশে তো এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলি আমার মেয়ে, হ্যাঁ মেয়ের জামাই। পরেকার, মানে এই সময়কার। জমিদার উপেন্দ্র সেনের স্মৃতি বিজড়িত রায়বাড়ি জমিদার বাড়িটির অবস্থা এই গাছের শেকড় লতাপাতা দেখলেই অনেকটা অনুমান করা যায়। এই জমিদার বাড়ির অতীত জৌলস অনুমান করা যায় ভাঙা দেওয়ালের মাঝে লুকিয়ে থাকা এই নকশাগুলি দেখলেই। বর্তমানে এই জমিদার বাড়িটি ভয়ঙ্কর এক ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। যেন কান পাতলেই শোনা যায় মৃদু পায়ের শব্দ, এবং সেই সাথে শোনা যায় সেকালে জমিদারদের জৌলসময় জীবনযাপনের কাহিনী। এই ভবনটির ভাঙা দেওয়াল, খসে পড়া প্লাস্টার, জানালা ভাঙা অংশগুলি দেখলেই বোঝা যায় সেকালে তারা কতই না জাঁকজমকপূর্ণ জীবনযাপন করত। যেমন আমরা শুনছি মুরব্বীদের কাছে, এখান দিয়ে জুতা ভাই দিয়ে, ছাতা নিয়ে, তারপরে জাল জালি নিয়ে এখানে গেলি পরে এদেরকে বাধা দিত, প্লাস না হরতে দিত না, প্লাস যারা বেশি গাইরামি করতো তাদের আইনে আটকেও রাখতো। পরে আমাদের এলাকায় চেয়ারম্যান সভা ছিল, ওনার কাছে থেকে স্লিপ প্রাপ্ত হইয়া স্লিপ দিত যে অমুকরে ছেড়ে দাও, পরে তারা ছেড়ে দিচ্ছে। নিচের এই নকশাটা দেখে আমি ডাইনিং টেবিল করেছি, আমার ভিতরে ডাইনিং টেবিল আছে, এই নকশাটা দেখে আমি করছি। ডাইনিং টেবিল একটু দেখানো যাবে? আছে এখানে, দেখতে পারবেন। এটা কতদিন আগের করা? এটা ধরেন 20-25 বছর আগে। সবুজের বুক চিরে ছুটে যাচ্ছি আমরা রায়বাড়ি জমিদার বাড়িটির দিকে। টাঙ্গাইল সদর থেকে যেতে হবে আলিশাকান্দি গ্রামে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই খুব সহজেই আপনারা আসতে পারবেন টাঙ্গাইল শহরে। বাস কিংবা ট্রেন যোগে আসা যায় এই শহরে, এবং সেখান থেকে অটোরিকশা যোগে যেতে পারবেন এই রায়বাড়ি জমিদার বাড়িটিতে। প্রায় 250 বছর পুরনো এই জমিদার বাড়িটির মূল প্রবেশ পথেই দেখতে পাবো আমরা একটি দুর্গা মন্দির। এই মন্দিরটি পুনরায় সংস্কার করা হয়েছিল। এই মন্দিরটির দুই পাশে দুই ভাগে ভাগ করা হয়েছে এই জমিদার বাড়িটি। প্রত্যেকটি বাড়িতে রয়েছে 25টি করে কক্ষ। আস্তে আস্তে আমরা মূল ভবনটির সামনে চলে এলাম। দেখুন বন্ধুরা, এই ভবনটির এই সুবিশাল জানালা দরজাগুলো আজ প্রায় ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। যে কোনো সময় হয়তো হুড়মুড় করে ভেঙে পড়তে পারে এই ভবনটি। বন্ধুরা, এখন আমি অবস্থান করছি রায়বাড়ি জমিদার বাড়িতে, যা বর্তমানে টাঙ্গাইল জেলায় অবস্থিত। ঠিক আমার পেছনে রয়েছে এই জমিদার বাড়িটি। দেখুন বন্ধুরা, এই ভবনগুলি দুর্দশা, এ যেন কঙ্কালসার অবস্থা। প্রত্যেকটা ভবনের দরজা জানালা প্লাস্টারগুলো খসে খসে পড়ছে। এদিক দিয়ে দেখুন বন্ধুরা, সে আমলের কিছু সিঁড়িগুলো শ্যাওলা পড়ে গেছে, এবং জানলাগুলি দেখুন বন্ধুরা কত বিশাল বিশাল জানালা, এবং রয়েছে দরজাগুলো শালকাঠের দরজা, তা আজও অক্ষত অবস্থায় রয়েছে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা দরজা। আরও কিছু স্থাপনা রয়েছে। চলুন বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং দেখতে থাকি। চলুন বন্ধুরা, এখন আমরা এই ভবনটির ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। তবে প্রত্যেকটি দরজাই বন্ধ, কোন দিক দিয়ে ঢুকবো সেটি বুঝে উঠতে পারছি না। আর এই দরজাগুলি এক একটি এতটাই বিশাল যে দেখে আমি অবাকই হলাম। এগুলো সব শালকাঠের তৈরি, তাই হয়তো আজও অক্ষত অবস্থায় রয়েছে।
আঙ্কেল আপনার নাম? মোহাম্মদ শামসুল হক, শামসুল হক। আচ্ছা, এই জমিদার বাড়িটার নাম কি? আলী সেকেন্দা জমিদার বাড়ি। আলী সেকেন্দার জমিদার বাড়ি, জমিদার বাড়ি। জি। এখানে আমি একজন জমিদার বাড়ির সাথে পরিচিত হলাম, ওনার কি নাম? সুকুমল বাবু। সুকুমার বাবা। আর এইদিকে আর একটা জমিদার বাড়ি দেখলাম, এটা হলো রবীন্দ্রমোহন শাহ। রবীন্দ্রমোহন সাহা। হ্যাঁ, আচ্ছা, এখানে এই জমিদার বাড়িটা কত বছর পুরাতন? 200 বছর। 200 বছর। হ্যাঁ, 200 বছর আগের নির্মাণ। 200 বছর আগে নির্মাণ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কে নির্মাণ করছে আপনি বলতে পারেন? না না না, তখন তো আমি জন্মেই নেই। মানে শুনেন না আপনার বাপদাদের কাছ থেকে? না না না, ওনারাও বলতে পারে না। ওনারা বলতে পারবেন না। এখন বর্তমানে এখানে কে কে আছে? এখন এখানে এই বাড়িতে তো ওনার সাথে আলাপ আলোচনা করছে। জি জি, আলোচনা। তাই না? জি 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 আর এই পাশের যে বাবু, জি। উনি তো শহরে চলে গেছে। জি, ওনার ওয়াইফের সাথে দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওনার ছেলেরা নাকি দেশের বাইরে থাকে, দেশের আমেরিকায় বাইরে থাকে। থেকে। হ্যাঁ, হ্যাঁ, ওনার সাথে আলাপ হয়েছে। আর অন্য পাশে খালি ওই বয়স্ক মহিলাই থাকে, হ্যাঁ হ্যাঁ। আর কেউ থাকে না। না না, আর এখানে থাকে ওই যে যাতে আলাপ করছেন উনি থাকে, উনির ওয়াইফ থাকে, তারপরে উনি এক বোন থাকে, আর কোনো লোক থাকে না। আর এই জমিদার বাড়িতে কেউ কেউ থাকে না? না না, এই যে এইটা হলো আপনার একদম পুরা খালি। ওইদিকে ভিতরে চলে গেছিলেন না? হ্যাঁ, গেছিলাম। একদম পুরা খালি, পুরোটাই কোনো খালি। লোকজন নেই। আচ্ছা, আর এইখানে একটা মন্দির দেখতে পাইলাম, হ্যাঁ। এটাও কি সে আমলের? না না না, এটা পরে। এটা পরে হয়েছে না? হ্যাঁ, পরে তাও হয়েছে। আনুমানিক কত বছর পুরাতন এটা? আনুমানিক 50 50 বছর পুরাতন। 50 বছর হবে। আচ্ছা আচ্ছা, এই উপেন্দ্র রায় উনি কি এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা? হ্যাঁ, প্রতিষ্ঠাতারা ঠিক না, ওনারও পূর্বপুরুষের থেকে এই জমিদার, আচ্ছা আচ্ছা আচ্ছা। জমিদার বাড়ি। ও। উপেন্দ্র রায় হচ্ছে ওই পার্টে। এটা ওই ভদ্র উপেন্দ্র রায়ের যে পিতা ছিলেন, জি। ওনার 2 ছেলে ছিল, আচ্ছা। এক পক্ষ আর শেষ পক্ষ। তো এক পক্ষ যারা, আমরা হইলাম এক পক্ষ, এটাকে নয়না বলে। আচ্ছা আচ্ছা। নয়ানি নয়ানি। হ্যাঁ, নয়ানি বলে। আচ্ছা। আর ওই পার্টটাকে উনি যে শেষ পক্ষের যে ছেলে ছিল, জি। ওনাকে 7 আনা দিছে অর্ধেক করে। আচ্ছা ওই আচ্ছা। আমাদের 9 আনা দিছে, ওনাকে 7 আনা দিছে। আচ্ছা। এখন আমরা হইলাম উপেন্দ্রবাবুর এক পক্ষের বংশধর, আর ওই পাশটা হইতেছে উপেন্দ্রবাবু। আর প্রদীপ নামে একজন আছে। আমার নাম, হ্যাঁ, প্রদীপ হলো ওই পাশেও প্রদীপ আছে, আমার নামও প্রদীপ। আচ্ছা আচ্ছা। তো ওই পাশে উপেন্দ্রবাবুর ওই যে ভোগ করতেছে তার নাম প্রদীপ। আচ্ছা। আর আমরা এই নয়নীতে যে ভোগ করতেছি, এটা আমার নামও প্রদীপ। আপনার নাম প্রদীপ। ও। জি। আপনাদের কোনো বংশধর এখন কি ভারতে থাকে? হ্যাঁ, ভারতে তো সবাই চলে গেছে। সবাই ভারতে চলে গেছে, সবাই আপনারা ভারতে। এখানে থেকে গেছেন? হ্যাঁ, আমরা এখানে, আমি সরকারি চাকরি করতাম। আচ্ছা। আমার ছোট ভাই, আমারও একটা ভাই আছে, সেও ছোট, আচ্ছা। সে, তার নাম উত্তম কুমার রায়, সেও শহরে থাকে, সে ও। ডাক্তার ছিল। সে ঢাকায় একজন মনে হয় চাকরিরত অবস্থায় আছে। ঢাকায় হইলো ওই প্রদীপ। ওই প্রদীপ। ও আচ্ছা, তো ওনার ব্যাপারেই শুনলাম। আপনারা তাহলে কততম বংশধর হলেন? আমরা এইটা অত সঠিকভাবে বলা মুশকিল। আচ্ছা আচ্ছা। বলা মুশকিল। আমি 3-4 পুরুষ, 5 আচ্ছা। পুরুষের নাম বলতে পারবো, তারও আগে। এটা মনে করেন প্রায় 200-250 বছর আগেকার স্থাপনা। এই স্থাপনাটা এই স্থাপনা মানে 250 বছর পুরাতন, পুরা এই ভবনগুলো যা দেখতে পাচ্ছি আর কি। তো সেই সময় কি এইগুলো বাদে আরো কোনো ভবন ছিল? হ্যাঁ, আরো ছিল, ওটা ওই 71-এর যুদ্ধে নষ্ট হয়ে গেছে। কালক্রমে ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, কালক্রমে ধ্বংস হয়ে গেছে। তো এই অংশটা হচ্ছে আপনার হ্যাঁ, আন্ডারে? এই অংশটা আমার আন্ডারে। এটা ওই যারা এই বিল্ডিং এর মালিক, এই বিল্ডিং এর মালিক, ওনারা ওনার ভারতে যাওয়ার সময় ওনাদের মেয়েকে দিয়ে গেছিল। আমি ওনাদের মেয়ের কাছ থেকে কিনে রাখছি। ও আচ্ছা, মানে আপনারা নিজেদের মধ্যেই আর কি হ্যাঁ, কিনে রাখছি। ক্রয় করছেন আর কি। তো এই জায়গাটা কি আঙ্কেল আগে এখানে কি আগে থেকেই বানান? হ্যাঁ, আগে কেউ মারা গেলে তার শ্রাদ্ধ হইতো এখানে, মানে অনুষ্ঠান হতো, এই অনুষ্ঠানের জন্য আর কি। উৎসবও হইতো? হ্যাঁ, উৎসব হইতো। আমার বড় মেয়ের বিয়ে হয়েছে এখানে। এতক্ষণ যে ব্যক্তির সাথে আমরা আলাপ করলাম, তিনি জমিদার উপেন্দ্র সেনের নাতি। এরপর যে সাতানি জমিদারের কথা বলা হয়েছিল, সেই অংশটি দেখতে যাই। প্রবেশ করতে দেখতে পেলাম বয়স্ক এক লোক এবং জরাজীর্ণ এক ভবন। এই প্রত্যেকটি ভবনে আজও বসবাস করছে জমিদারের বংশধরেরা। সম্পর্কে এরা জমিদারের নাতি হয়ে
দেখুন বন্ধুরা, প্রত্যেকটি দেওয়ালে খসে খসে পড়ছে প্লাস্টারগুলি এবং খুবই ঝুঁকি নিয়ে তারা আজও বসবাস করছে এই ভবনটিতে। এই ভবনের কিছু অংশের সেকালের নকশাগুলো আজও আমরা দেখতে পাচ্ছি। এই জমিদারের বেশ কিছু শরিকগণ চলে গেছে ভারতে। 1947 সালে দেশভাগের সময় তারা এদেশ ছেড়ে চলে যায় ভারতে। তবে সেগুলোর টানে আজও জমিদারের কিছু শরিক এখানে অবস্থান করছে। এই অন্ধকার কক্ষের ভেতর দিয়ে রয়েছে সিঁড়িঘর। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখতে পেলাম লতাপাতা আর শেকড় আঁকড়ে ধরেছে এই সিঁড়িঘরটিকে। এ থেকেই অনুমান করতে পারছি এই জমিদার বাড়িটির দুর্দশার অবস্থা। অচিরেই হয়তো সংরক্ষণের অভাবে হারিয়ে যাবে ইতিহাসের পাতা থেকে। যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। অনুমান করতে পারছি সেকালে কতই না সুন্দর ছিল এই জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িতে প্রত্যেক 12 বছর অন্তর অন্তর হয় দুর্গাপূজা। এর কারণ জানতেই পারলাম, কারণ তাদের পারিবারিক এক প্রথা রয়েছে, প্রত্যেক শরিককেই প্রত্যেক বছরই একবার করে দুর্গাপূজা করতে হয়। তাই পালাক্রমে এই জমিদার বাড়ির পূর্বপুরুষের ভাগে পড়ে 12 বছর অন্তর অন্তর। তাই এখানে প্রত্যেক 12 বছর পর পরই হয় জাঁকজমক করে দুর্গাপূজা। এখন সেরকম হয় না। আচ্ছা, হ্যাঁ, লোকজন উপরে ছাদগুলোর ভাঙা অবস্থা, লোকজনও থাকে না ওইখানে। তো মনে করেন যে চর্চাবিহীন কারণে ওগুলা ভেঙে গেছে। তাছাড়া কেউ যে গুতেয়া বা বাইরিয়া ভাঙ্গা তা ভাঙ্গে নেই। মানে এটা নিজে নিজেই হ্যাঁ, সংস্কারের অভাবে। যেমন আপনি যদি এক ঘরে থাকেন অবশ্যই সেটারে ভালো রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, এতক্ষণ যে আমরা যে জমিদার বাড়িটা ঘুরে আসলাম তার একটি পুকুর ঘাটের কথা বর্ণনা করা ছিল। এই সেই পুকুর ঘাট, এবং পুকুর ঘাটের ঠিক পিছনে একটি মঠ রয়েছে। ওই দূরে দেখতে পাচ্ছেন আপনারা মঠটি, সেটি শ্মশান ঘাট। এই শ্মশান ঘাটটি পাশে এই পুকুর ঘাটটি দেখতে পাচ্ছেন আপনারা। স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানতে পারলাম এটি হলো একটি মঠ, এবং এর ঠিক পাশেই সেকালে জমিদারদের শ্মশান কার্য সম্পাদন করা হতো এই মঠটির ঠিক পাশেই। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আশা করি সাথেই থাকবেন।